ক্যারিয়ার করতে চাই, তাহলে নট অনলি Q1 ইটসেলফ ডাজন্ট ওয়ার্ক, আমার আসলে JIF ও দেখতে হবে, যে জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর। তো তারপরে যেমন এখানে আচ্ছা, যেমন এখানে যে সোর্স অফ জার্নাল সাইটেশন ম্যাট্রিক্স, আমি শুরুতে বলেছিলাম যে Q1 কোয়ার্টাইল 1 2 3, এইটা আপনারা এই যে shimagoar.jr.com এখান থেকে এটা দেখতে পারবেন, এটা ফ্রি। সো এখান থেকেও মূলত অনেক যেটাই পাওয়া যায়, সো ফ্রির ভিতরে এই ওয়েবসাইটটাই আছে ইংলিশে, যেটা মূলত হলো বেশ জার্নালের কিছু কিছু ম্যাট্রিক্স দেখা যায়। বাট আমরা আগের স্লাইডে যেটা বললাম যে এই যে JIF, এইটা কিন্তু দেখা যায় না। এই JIF-টা দেখতে হলে আপনাকে স্কোপাসের ইয়ে থাকতে হবে, ওই কি বলে স্কোপাস অথবা ওয়েব অফ সায়েন্সের ওই সাবস্ক্রিপশন থাকতে হবে। ইউনিভার্সিটির ক্ষেত্রে এককভাবে এটা কেনা যায় না, কারণ বেশ এক্সপেন্সিভ। আচ্ছা, সো ফ্রি হলো সীমাগতে আপনি কোয়ার্টাইলটা চেক করতে পারবেন ইন্টারন্যাশনালি, যে এটা Q1 কিনা। যেমন এখানে আমি একটা জার্নাল সার্চ করেছি, ওখানে সীমাগত আমি দেখলাম যে এটা Q1। আচ্ছা, আমি আরেকটা কথা বললাম যে চাইনিজরা তো এই Q1 এই কোয়ার্টাইল এরা কাউন্ট করে না। চাইনিজরা কি কাউন্ট করে বললাম, যে ওরা আসলে কাউন্ট করে যে JCR জার্নাল সাইটেশন রিপোর্ট। এইটা কোথায় পাবেন? এইটা পাবেন এই যে দেখেন www.letpub.com.cn। আপনি যদি চায়নাতে ভালো কোনো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হতে চান, আপনার মাস্ট এখানে এই জোন 1-এ জার্নাল থাকতে হবে, আনলেস ইউ কান্ট। মানে ভালো ইসের। এবং ইভেন আপনি যদি চায়নাতে কোনো ফান্ডিং এরও অ্যাপ্লাই করতে চান, তাহলে ওরা এইটা চেক করে দেখে যে তো ওই যে ফান্ডের জন্য অ্যাপ্লাই করেছে সেই ফ্যাকাল্টি বা সেই পোস্ট ডক বা সেই PhD স্টুডেন্টের কয়টা আসলে JCR 1 এর পেপার আছে। তো এই JCR 1টা কোথা থেকে দেখা যায়? এটা হলো www.ledpub.com.cn। এইটা হলো ledpub.com.cn, এইটার অথরিটিকে জানি না, বাট এই জোন 1 2 এইটা আসলে প্রোভাইড করে চাইনিজ একাডেমি অফ সায়েন্স। তো চাইনিজরা আসলে এইটা ফলো করে। অনেকে এইটা বলে এই চাইনিজ Q1, বা জেনারেলি এরা বলে JCR। আচ্ছা, JCR এর এই রেকর্ডটা প্রতি বছর চেঞ্জ হয়। যেমন এখানে এখানে দেখেন যে 2023-22 আছে নিচে, আর এবং সবচেয়ে আপডেট হলো 2025। মানে এমন অনেক জার্নাল আছে যে হয়তো আগের বছর বা গত বছর তারা এই জোন 1-এ ছিল, হয়তো কারেন্ট বছরে জোন 2-তে চলে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে চেক করার ক্ষেত্রে। হ্যাঁ, সো এখান থেকে এটা দেখা যাবে। আচ্ছা, আরেকটা আমরা আগের স্লাইডে বললাম যে ওয়েব অফ সায়েন্সের যে এই যে JIF জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর, এইটা আসলে তো ফ্রিলিতে দেখা যায় না। যেমন এটা দেখতে হলে আপনার স্কোপাস অথরাইজেশন থাকতে হবে, অথবা ওয়েব অফ সায়েন্সের ইয়ে থাকতে হবে, থাকলে ওটা দেখা যায়। এই জিনিসটা এই চাইনিজ লেট পাব এরা আবার এইটা ফ্রিতে প্রোভাইড করে। এই লেট পাবে এটা দেখা যায়, দেখেন এখানে আপনি নিচের দিকে গেলে এটা শো করে JIF। তো JIF এ শো করলে আমি একই জার্নাল, এটা হলো এক্সপার্ট সিস্টেম উইথ অ্যাপ্লিকেশন। দেখুন এখানে লিখা আছে যে এটা 2023-24, হ্যাঁ, যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জোনের র্যাঙ্ক ছিল 88.1, মানে হলো টপ 12%। হ্যাঁ, পরের ইঞ্জিনিয়ারিং এন্ড ইলেকট্রনিক্স এই মানে এই সেক্টরে তাদের র্যাঙ্ক হলো 93.1, মানে হলো টপ 7%। সো ইন্টারন্যাশনালি আবার এইটা দেখা হয় যে Q1 ঠিক আছে, তোমার ইয়ে কত, জার্নালের র্যাঙ্ক কত। সো বাইরে ফ্যাকাল্টি হতে গেলে এই টপ 5% মানে কি 95% হতে হবে, বা টপ 10% এটা হতে হবে। হ্যাঁ, সো এই জিনিসটা আসলে দেখা হয়। তো যার যেটা টার্গেট, যেমন অনেকে আছে চায়নাতে গ্রাজুয়েশনের ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি আছে যে তোমার জোন 1-এর হতে হবে, অথবা জোন 2 যদি হয় তাহলে তোমার 2টা জার্নাল 3টা জার্নাল লাগবে। তোমার যদি জোন 1-এর হয়ে থাকে তাহলে জাস্ট একটা পেপার হইলেই হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনাদের একটু ওভারঅল মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, আমাকে যখন এরকম বলা হয়েছিল, বললাম যে PhD-র ক্ষেত্রে যে হ্যাঁ এখানে ফ্যাকাল্টি হতে গেলে Q1-এ থাকতে হবে। তো Q1 যেটা বলছে, আমি তো আর এই জার্নাল একাডেমি অফ সায়েন্সের এই জোন 1-এর কথা জানতাম না। আমি দেখছি যে হ্যাঁ আমার সব পেপারই তো Q1। তো তারপরে শেষের দিকে যখন এসে জানতে পারলাম যে এই Q1 সেই Q1 না, চাইনিজ একাডেমি অফ সায়েন্সের জার্নাল সাইটেশন রিপোর্ট যেটা, সেইটা হলো ব্যাপার, সেটা হলো জোন 1। তখন চেক করে দেখি যে আমার সমস্ত জার্নাল পেপারের ভিতরে শুধুমাত্র একটা পেপার লাকিলি ছিল, একটা জার্নাল, যেটা হলো এই যে CR 1-এর ভিতরে পড়ে লাকিলি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদের যদি আগে থেকেই জানা থাকে, তাহলে মানে ভবিষ্যতে প্রস্তুতি নিতে বেশ মানে সহায়ক হবে। এখন হয়তো আপনারা আজকে যেখানে আছেন, আমার এটা বলার আগে থেকে হয়তো আপনারা এই বিষয়ে অবগত, বাট টু বি ভেরি অনেস্ট আমার ক্ষেত্রে এটা আমি জানতাম না, তাই আমি শেয়ার করলাম যে অনেকের তো জানা নাও থাকতে পারে। ওকে।
আচ্ছা, এখন আমরা জার্নালের ম্যাট্রিক সম্পর্কে তো বললাম, আমরা অথর্স এরও কিছু ম্যাট্রিক্স আছে, যেমন জেনারেলি দেখা যায় যে সাইটেশন কোনো ব্যক্তি, যেমন এইটা আমরা খুব সহজে ওয়েব অফ সায়েন্সে কারো যদি প্রোফাইল থাকে সেখান থেকে আমরা দেখতে পারি, আমরা বলি যে হ্যাঁ অমুকের 1,000 সাইটেশন হয়েছে, অমুকের 200 সাইটেশন হয়েছে, 100 সাইটেশন হয়েছে। তো সাইটেশন একটা বিগ ফ্যাক্টর একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। আর একটা জিনিস এখন দেখা হয় যে এইচ ইন্ডেক্স। হ্যাঁ, তো এই এইচ ইন্ডেক্সটা কি? এই ইন্ডেক্সটা হলো যে কারোর যদি 10টা জার্নাল থাকে এবং এই 10টা জার্নাল যদি আরো 10টা জায়গায় সাইট হয়ে থাকে, তখন তার এইচ ইন্ডেক্স হবে 10। কারো যদি 5টা পেপার হয়ে থাকে, ওই 5টা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেপার যদি 5বার সাইটেড হয়ে থাকে, তখন তার এইচ ইন্ডেক্স থাকে 5। তখন আমি চেক করে দেখলাম আমার এইচ ইন্ডেক্স স্টিল নাও 8। ওকে। তারপরে হলো I10 ইন্ডেক্স। I10 ইন্ডেক্স এটা আসলে গুগল দিয়ে থাকে যে মানে কারো 10টা জার্নাল পেপার অ্যাটলিস্ট, মানে অথর যার জার্নাল উইথ অ্যাটলিস্ট 10 সাইটেশন। হ্যাঁ, এটা হলো I10, মানে কতগুলা তার পেপার আছে যেগুলো 10 টাইম সাইটেড হয়েছে। তো সাইটেশন এইটা আসলে ওরকম কোনো ইয়ে নাই, আইএফ বা সাইট স্কোরের উপরে ডিপেন্ড করবে। বাট এই সাইটেশন ওইটা না, এটা হলো যে তার প্রত্যেকটা পেপার কত জায়গায় সাইট করেছে সেটা হলো নাম্বার। এখানে আইএফ বা ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেশনের ওরকম কোনো কিছু নেই। আচ্ছা, এটা কোথা থেকে চেক করা যায়? এটা সহজ চেক করার উপায় হলো আপনারা অনেকেই এখন গুগল স্কলার থেকেও করতে পারেন। কিন্তু গুগল স্কলারের আবার একটা ঝামেলা আছে। গুগল স্কলারের ঝামেলা হলো যে কোনো পেপার, যে কোনো কিছু, অনেক পিরিয়ডিটারি জার্নালে যদি কেউ পাবলিশ করে থাকে সবই আসলে গুগল স্কলারে চলে যায়। তো হ্যাঁ, আমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রোফাইলের উপরে মানে বেস করে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনফরমেশন অথেন্টিকেট বলতে পারি যে হ্যাঁ তার সমস্ত ওয়ার্ক হলো কোয়ালিটি। যেমন বলতে খারাপ লাগে, তারপরেও বলি যে হ্যাঁ আমাদের দেশের অনেক ফ্যাকাল্টি মেম্বার আছেন, তারা এই ধরনের অনেক এডিটরি জার্নালে পাবলিশ করে থাকেন। তো সবই গুগল স্কলারে আছে। দেখা যাচ্ছে অনেকের সাইটেশন 2000+ হয়ে গেছে, বাট একটা জার্নালও দেখা যাচ্ছে ওয়েব অফ সায়েন্সে নাই। ওয়েব অফ সায়েন্সের আবার ইন্ডেক্সিং আছে, আমরা যেটা এসসিআই বলি, এসসিআই নাই, স্কোপাসে নাই। হ্যাঁ, তো এই ইন্ডেক্স গুলো, সাইটেশন গুলো চেক করার ক্ষেত্রে সবচেয়ে অথেন্টিকেশন ব্যাপার হলো সেটা হলো ওয়েব অফ সায়েন্সের প্রোফাইল দেখলে আসলে বোঝা যায়, অথবা স্কোপাসের প্রোফাইল দেখলে বোঝা যায় যে তার কতগুলো সাইটেশন, মানে অ্যাটলিস্ট তার পেপার গুলো স্কোপাস ডেটাবেসে আছে অথবা ওয়েব অফ সায়েন্সে আছে। ওকে। আচ্ছা, এবার আসি যে আমরা জার্নাল সিলেকশনের ক্ষেত্রে এতক্ষণ মূলত একটা জিনিস জেনেছিলাম যে জার্নালের কোয়ালিটি আমরা কিভাবে মেজার করবো, যে জার্নাল ভালো কি মন্দ। তো জার্নাল ভালো কি মন্দ বোঝার জন্য আমরা প্রিভিয়াসলি 4টা মেট্রিক্স এর কথা বলছি। সেটা হলো সাইড স্কোর, ইম্প্যাক্ট ফ্যাক্টর, কোয়ার্টাইল, তারপরে চাইনিজ একাডেমি অফ সায়েন্সের হলো জেসিআর, এবং ইন্টারন্যাশনালি জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর। হ্যাঁ, এই 4টা দিয়ে মোটামুটি একটা জার্নালকে জাজ করে ফেলা যায়। আরো অনেক ছোট ছোট অনেক বিষয় আছে, সেগুলো না জানলেও খুব একটা সমস্যা হয় না। ওকে। কিন্তু এই ইম্প্যাক্ট ফ্যাক্টর, এখানে একটা কোশ্চেন হতে পারে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত হইলে আসলে ভালো হয়, এটা কি 10 নাকি 2? এইটা আসলে বলা খুব মুশকিল। এটা ডিপেন্ড করে যে ডিসিপ্লিনের উপরে। যেমন আপনার মেডিকেলের জার্নাল গুলো দেখবেন যে ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক, 7, 8, 10, 12। আবার ইঞ্জিনিয়ারিং গুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখা যাচ্ছে যে খুব বেশি হলে 5, 7। হ্যাঁ, এর বেশি আসলে হয় না, কারণ ইঞ্জিনিয়ারিং টপিক গুলো খুব ফ্রিকুয়েন্টলি আসলে আপডেটেড হয়। তো তো যার কারণে সাইটেশন গুলো অত বেশি, মানে লাইফ সায়েন্স বা অন্যান্য ক্ষেত্রে যতটা আসে অতটা আসলে আসে না। এই জন্য স্ট্যান্ডার্ড বা এক কথায় সে বলা যায় না যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত হইলে ওই জার্নালটা ভালো হবে। তবে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলা যায় হ্যাঁ, যদি এটা 2 এর উপরে থাকে ইটস এ গুড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আচ্ছা, তো এটা গেল তো আপনার ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স এর কথা। এখন আসি যে ইন্ডেক্সিং, যে আমরা কোন জার্নালে পাবলিশ করব। আমরা তো জানলাম যে যেমন একটা কথা, যে আপনি যখন আইএফ যখন ক্যালকুলেট করবেন কোন জার্নালের আইএফ থাকা মানে আমরা বুঝে যাব যে এই জার্নালটা এসসিআই জার্নাল, কারণ এসসিআই না হলে তো সে আইএফ পাবে না। ঠিক আছে, বা অ্যাটলিস্ট মানে ওয়েব অফ সায়েন্স এটা হলো ইন্ডেক্সিং হয়। কারো যদি সাইট স্কোর যদি থেকে থাকে কোনো জার্নালের হোম পেজে, তাহলে অটোমেটিক আপনি বুঝে নিবেন এটা স্কোপাসে ইন্ডেক্সিং হয়, কারণ আইএফ দেয় স্কোপাস। সো ওই জার্নালের পেপার যদি স্কোপাসে ইন্ডেক্সিং না হয়ে থাকে তাহলে তার ওই সাইট স্কোর পাওয়ার কথা না। সো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা একটা অর্ডার মূলত আসলে ফলো করে থাকি, এখানে আমি একটা লিখেছি, বাট এর কোনো স্ট্যান্ডার্ড নাই যে কোন ইন্ডেক্সিং ভালো। যেমন সবচেয়ে ধরে নেওয়া হয় যে হ্যাঁ নেচার ইন্ডেক্সিং ইজ টপ। কোন ইউনিভার্সিটিতে খুব কম পেপার থাকে যেগুলো আসলে নেচার ইন্ডেক্সে ইয়া হয়,
পাবলিশড হয়, স্প্রিংটার নেচার এটা দিয়ে থাকে। সেকেন্ড, আমরা ধরে নিই যে এসসিআই ইন্ডেক্সিং। সো এসসিআই এখন মূলত এটাকে এক্সপ্যান্ড করে এসসিআই করেছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হয়তো এসএসসিআই। হ্যাঁ, এরকম এই দুইটা। তো এসসিআই এক কথায় শর্টলি এটা দিয়ে থাকে আমার ওয়েব অফ সায়েন্স এখনকার দিনে, সায়েন্স সাইটেশন ইন্ডেক্স। এই ওয়েব অফ সায়েন্সের আবার অনেকগুলা আরো একটা ইয়ে আছে, ইন্ডেক্সিং আছে, সেটাকে বলা ইএসসিআই, এমার্জিং সোর্সেস সাইটেশন ইন্ডেক্স। অর্থাৎ কোন জার্নাল যখন ওয়েব অফ সায়েন্সের ইন্ডেক্সিং এর জন্য অ্যাপ্লাই করে তখন শুরুতে তাদের এই এমার্জিংটা দিয়ে থাকে। এমার্জিং হয়তো 2 বছর চলার পরে তাদের কোয়ালিটি ডিপেন্ড করে তখন ইএসসিআই থেকে এসসিআই দিয়ে থাকে। আচ্ছা, এই এসসিআইটা আমি দেখেছি শুধুমাত্র চায়নাতে এটা স্ট্রিক্টলি মানে ইয়ে করা হয়, কি বলা যায়, এটা ডিমান্ড করা হয়ে থাকে। বাইরের দেশে আসলে এসসিআই এটা ইয়ে করে না, অ্যাটলিস্ট স্কোপাস হইলেই ইজ ফাইন। বাট চায়নাতে আপনারা জানেন যে এরা স্কোপাসটাকে ফলো করে না। এরা সব মানে পেপার মাস যদি এসসিআই না হয় তাহলে একাডেমিক সাথে কাউন্ট করে না। সো এই ক্ষেত্রে আমি কে সেরা, এসসিআই নাকি স্কোপাস, এটাতে আসলে যাওয়ার কোনো যুক্তি নাই, কারণ স্কোপাস হলো সবচেয়ে বড় ডেটাবেস স্টিল নাও। হ্যাঁ, তবে একটা ব্যাপার হলো যে স্কোপাসে অনেক পেপার আছে যেগুলোর সাইটেশন, ওই সাইড স্কোর দেখবেন অনেক বেশি। আবার এই কোয়ার্টাইল র্যাঙ্কিং এ দেখবেন যে অনেক পেপার ইন্টারন্যাশনালি Q1, বাট দেখা যাচ্ছে সেটা এই যখন আমরা চেক করতে যাই, চাইনিজ একাডেমি অফ সায়েন্সের জেসিআর চেক করতে যাই, তখন দেখা যায় না, এটার কোয়ার্টাইল 1-এ না। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম যে যত দুনিয়ায় স্কোপাস পেপার আছে সেগুলো তো স্কোপাস আছেই, বাট এসসিআই ইন্ডেক্সিং কোনো পেপার যদি হয়ে থাকে সেটা জানবেন অবশ্যই এটা স্কোপাস। কিন্তু সব স্কোপাস পেপার এসসিআই না। কিন্তু আমার এ পর্যন্ত চেক করা সমস্ত এসসিআই পেপার আবার স্কোপাস ইন্ডেক্সিং। সো এটার বলার মানে হলো যে আপনি যদি কোনো একটা জার্নাল জেনে থাকেন যে হ্যাঁ এটা এসসিআই ইন্ডেক্সিং, তাহলে ধরে নেবেন সেটা অটোমেটিক অলরেডি তার স্কোপাস ইন্ডেক্সিংও আছে। আচ্ছা, আরেকটা লাস্টে হলো যে এই ইআইটা দিয়ে থাকে মূলত এলসফিয়ার। তো এই যে স্কোপাস বললাম না, যেমন ইএসসিআইটা হলো এসসি এর আগের ভার্সন, কেউ অ্যাপ্লাই করলে তার ইএসসিআই যায়। ইআইটাও হলো এরকম যে কোনো জার্নাল যখন স্কোপাসে অ্যাপ্লাই করে তো শুরুর দিকে অনেকে ইআই দেয়, এখন খুব বেশি অনেকে ইআই নিতে চায় না। কারণ ইঞ্জিনিয়ারিং এর যে ইআই জার্নাল গুলো আছে ম্যাক্সিমামই হলো ওপেন সোর্স, মানে এটা হলো পে করতে হয়, এটার এপিসি আছে। তো এক সময় যেমন আমার মনে পড়ে যে 2013-14 সালের দিকেও যেমন এখন আমাদের ফ্যাকাল্টিদের এসসিআই পেপার ছাড়া কাউন্ট হয় না ফ্যাকাল্টিদের। তো সেই সময় আমার মনে আছে টিচারদের ইআই জার্নাল থাকলো, সেটা তাদের কাউন্ট হতো একাডেমিক ইভালুয়েশনে। এবং ইআই জার্নাল দিয়ে মাস্টার্স হতো, পিএইচডি হতো। তো চাইনা গ্রাজুয়ালি তাদের এই স্ট্যান্ডার্ডটা আরো বেশি আহ মানে হাই করেছে, আর এখন আর ইআই ওইভাবে কাউন্ট হয় না। তবে এখন ইআই মাস্টার্স এর ক্ষেত্রে এখনো ইআইটা কাউন্ট করে। মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে অনেক সময় ইআই ইন্ডেক্সিং জার্নালে কেউ যদি পেপার পাবলিশ করে তাহলে একটা জার্নাল দিয়েই বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিগ্রি নেওয়া হয়, মানে ডিগ্রি দিয়ে দেয়। এটা যদিও ডিপেন্ড করে বিভিন্ন ইউনিভার্সিটির উপরে, কোন ইউনিভার্সিটিতে এসসিআই চাই, কোন ইউনিভার্সিটিতে ইআই চাই, কোন ইউনিভার্সিটিতে বলে যে ন্যাশনাল লেভেলের যে কোনো জার্নাল হয়ে হবে, সেগুলো অনেক সময় চাইনিজ হয়ে থাকে, মানে আমি চাইনিজ পার্সপেক্টিভে বলছি। আচ্ছা, সো এই হলো মূলত ইন্ডেক্সিং। সো খুব শর্টলি বলে আমরা তাহলে সামারি করি যে আমাদের একাডেমিকে, আমাদের যেহেতু নেচার ইন্ডেক্স ইজ মানে ওখানে কন্ট্রিবিউশন লেভেল অনেক হাই থাকতে হয়, আহ, মানে একটা মেজর কন্ট্রিবিউশন পার্ট। তো আপনারা এসসিআই বা স্কোপাস টার্গেট করলে এনাফ, কারণ চায়নাদের জন্য কেউ যদি ট্রাই করেন তাহলে স্কোপাস না, একবারে ডিরেক্ট এসসিআই টার্গেট করবেন, কারণ এসসিআই করলে অটোমেটিক স্কোপাস হয়ে যাবে। ওকে, তারপরে আমরা আসলে মূল যে জিনিসটা দেখার বিষয়, স্কোপ অফ জার্নাল, এটা আসলে সবার আগে দেওয়া উচিত ছিল, তো সামহাও অর্ডার এখানে চলে এসেছে। স্কোপ অফ জার্নাল এইটা হলো মোস্ট সবচেয়ে বড় ব্যাপার জার্নাল চুজের ক্ষেত্রে। আপনার এই ইভ্যালুয়েশন মেট্রিক বলেন, ইন্ডেক্সিং বলেন, হ্যাঁ এগুলো ইন্ডেক্সিং তো ঠিক আছে, এই যে আমি চায়নার ক্ষেত্রে যেমন এসসিআই ছাড়া কাউন্ট করে না, তো আমি অবশ্যই এমন জার্নাল খোঁজ করবো যেটা হলো এসসিআই ইন্ডেক্সিং। এখন কথা হলো যে কোথায় আমি পাবলিশ করবো, সেটা বলে যে স্কোপ অফ জার্নাল। সেই স্কোপ অফ জার্নাল এইটা আসলে প্রতিটা জার্নালের অ্যাবাউট জার্নাল সেখানে আসলে লেখা থাকে যে তারা কোন কোন ধরনের পেপার নিয়ে থাকে। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিছু সুবিধা আছে, কারণ এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এরা, তো মূলত ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং জার্নাল গুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেজর টপিক গুলো আসলে কাভার করে, অর্থাৎ আমি ডিপ লার্নিং বেসড এই ধরনের কথা বলছি। আবার কিছু কিছু জার্নাল আছে স্পেসিফিকলি
যে তারা আসলে যেমন আইটিপলি ট্রানজাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, এখন ওখানে যদি আমি আসলে মেশিন লার্নিং বেসের কোনো একটা কিছু দিয়ে থাকি, ওটা একসেপ্ট করবে না। তার কারণ মাল্টিমিডিয়া মানে কি, যে মাল্টিমিডিয়া হলো কম্পিউটার গ্রাফিক্স রিলেটেড, যেমন ইমেজ প্রসেসিং হতে পারে, এখন তো প্রসেসিং না, ইমেজ প্রসেসিং ছিল এআই এর আগে, তো এখন বলা হয় যে প্যাটার্ন রিকগনিশন বা কম্পিউটার ভিশন, হ্যাঁ এই ধরনের কাজগুলো। সো এইটাকে বলা হয় যে স্কোপ অফ জার্নাল। সো আমার মনে হয় জার্নাল চুজিং এর ক্ষেত্রে এইটা আসলে সবচেয়ে আগে দেখা উচিত। এখন কথা হলো যে আমি তো এমন অনেক নতুন টপিক নিয়ে কাজ করতে পারি যে যে টপিকের আগে জার্নাল হয়তো পাবলিশ হয়নি, অথবা একটা দুইটা পেপার পাবলিশ হয়েছে, সেক্ষেত্রে আমি আসলে কিভাবে দেখবো? তখন দেখতে হয় যে ওর রিলেটেড মানে পেপার আসলে পাবলিশ হয়েছে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল বলি, যেমন আমি মূলত পিএইচডি তে কাজ করেছি 3D অবজেক্ট রিকগনিশন। 2015-তে যখন আমি কাজ করি, খুব মিনিমাল পেপার তখন অ্যাভেলেবেল ছিল। হ্যাঁ, মানে হাতে গোনা, মানে 10-15টা এরকম হবে, এবং তার ভিতরে বেশিরভাগই দেখা যাচ্ছে কনফারেন্সের পেপার ছিল। তো জার্নালের পেপার ওরকম ছিল না। তো এখন আমি যত পেপার এই ডিপ লার্নিং নিয়ে, বেশিরভাগই তো ইমেজ রিকগনিশন, হ্যাঁ ইমেজ ডিটেকশন, ইমেজ সেগমেন্টেশন, মানে 3D অবজেক্ট নিয়ে তো কোনো জার্নাল আসলে এরকম নাই, বা 3D কম্পিউটার ভিশন নিয়ে দেখবেন কোনো জার্নাল নাই। এখন আমি তাহলে এই পেপার কোথায় পাবলিশ করব? তখন আসলে আমার দেখতে হবে কি, যেমন ফর এক্সাম্পল আমি বললাম যে অবজেক্ট রিকগনিশন, আসলে যে ইমেজ রিকগনিশনের পেপার পাবলিশ করেছে সে ডেফিনেটলি এটাও পাবলিশ করবে। তো তখন আমি এটাই বললাম যে এটা চেক করতে হবে, ম্যাচ করতে হবে, এক্স্যাক্টলি স্কোপের সাথে না মিললেও তখন এটা যদি আহ মানে সিমিলার হয়ে থাকে, তাহলে সেটাই ম্যাচ করলে আমি সেখানে সাবমিট করতে পারবো। আচ্ছা, আর যদি আপনার টপিকটা মোটামুটি পুরাতন হয়ে থাকে, সবচেয়ে সহজ উপায় হলো রেফারেন্স চেক করা। আপনি যে পেপারটা বানিয়েছেন বা কিছু পেপার পড়তেছেন, ওখানে তো রিলেটেড অনেক পেপার্স থাকে, তখন দেখতে হয় যে ওই পেপার্স গুলো কোন কোন জার্নালে পাবলিশ হয়েছে। তখন ওই জার্নাল ধরে ধরে তখন আপনি আবার চেক করে দেখবেন যে হ্যাঁ এই জার্নাল, এটা কি Q1, এটা কি JCR1, এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, এটা সাইড স্কোর কত। এইভাবে যারা এখন অধ্যয়নরত আছেন তাদের বলবো যে একটা এক্সেল শিট বানাবেন, বানিয়ে এখানে আইএফ কত, সাইড স্কোর কত, এটার কোয়ার্টাইল র্যাঙ্কিং কত, এটার জেসিআর কত, এটা জেআইএফ কত, এইভাবে সব লিখে রাখবেন। তো যখন আপনার পেপার এরকম আসবে, এটার কারণ কি, কারণ আপনি হয়তো একটা বা দুইটা বা তিনটা জার্নাল সিলেক্ট করলেন ড্রাফট করার সময়, আমরা কেউ বলতে পারি না যে এই জার্নালটা আপনার আন্ডার রিভিউ যাবে, মানে রিভিউ যাবে এবং এটা একসেপ্টেড হবে। এমন হতে পারে যে আপনি আহ তিনটা জার্নাল সিলেক্ট করেছিলেন, এই তিনটা জার্নাল থেকে এডিটোরিয়াল থেকে ডিক্লাইন করছে, মানে এটা আন্ডার রিভিউ যায় নাই। এখন আপনি কোথায় আসলে তখন ইয়ে করবেন? তা আপনার যদি আগে থেকেই এই জার্নালের এই ধরনের একটা এক্সেল শিট প্রিপেয়ার করা হয়ে থাকে, তখন কিন্তু আপনি খুব ফ্রিকোয়েন্টলি জার্নাল চুজ করতে পারবেন। তো এটা হলো না, আচ্ছা এখানে দিই, এটা হলো না, এটা দিই। আপনি যখন জার্নাল কোনো পেপার, রিসার্চ পেপার পড়বেন, তখনই দেখবেন এটা কোন পাবলিকেশন অমুক। তো আপনি যেহেতু পেপারটা পড়তেছেন, তার মানে কি এটা আপনার রিলেটেড, একদম এক্সাক্ট টপিক না হলো আপনার রিলেটেড টপিকস। তো ওই জার্নালের ডেটাটা তখন আপনার নিজস্ব ডেটাবেজে তখন এন্ট্রি করে রাখবেন। এইটা হলো আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ফ্রুটফুল, কারণ আমি যখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম, ইভেন এখনো আমার নিজের একটা পার্সোনাল জার্নালের ডেটাবেজ আছে, এবং এই ইনফরমেশন গুলো আছে, নেম, পাবলিশার্স, এটার Q1, আইএফ, সাইড স্কোর, এটার রিভিউ টাইম, এভারেজ রিভিউ টাইম, তারপরে হলো এটার এপিসি আছে কি, বা হাবিজাবি, মানে যতগুলো মেইন যে ফ্যাক্টর গুলো দরকার, আমি এখন আমার নিজের একটা জার্নালের ডেটাবেজ আসলে মেনটেন করি। আচ্ছা, সো এইটা হলো যে স্কোপ খোঁজা এবং জার্নাল আসলে সিলেক্ট করা। আর একটা উপায় হলো যে সবচেয়ে শর্টকাট উপায় কি? তো সবচেয়ে শর্টকাট উপায় হলো যে জার্নাল খোঁজার, যেমন আমি যখন পিএইচডি শুরু করি, 2017 সালে আমার পিএইচডি শুরু হয়, তখন আমি দেখলাম যে অনেক আহ, মানে পিএইচডি রিসার্চার আছেন, বিশেষ করে সোশ্যাল সায়েন্সের, তারা বিভিন্ন জায়গায় এরকম জার্নাল সাবমিট করে, পেপার সাবমিট করে, এবং এডিটোরিয়াল থেকে ডিক্লাইন হয়, কারণ সোশ্যাল সায়েন্সের টপিক গুলো বেশ ভ্যারি করে, এক্সাক্ট টপিকের স্কোপ জার্নাল খুঁজে বের করা বেশ টাফ। তো তখন ওরা কি করতো, বেশ কিছু থার্ড পার্টি ইয়া ছিল, এজেন্সি ছিল, তাদের কাছে ওই জার্নালের টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট সাবমিট করলে ওরা অ্যানালাইসিস করে 5টা জার্নালের লিস্ট দিত, এবং এর জন্য মোটা অ্যামাউন্ট নিত। আমার মনে আছে, আপনি যদি 5টা জার্নাল সাজেশন চাইতেন, তো তখন ওদের দিতে হতো এরকম মানে 4-5 হাজার RMB বা সামথিং এরকম। মানে আমি এটা বলতে চাচ্ছি যে জার্নাল খোঁজাটাও একটা রিসার্চ, ইট ইজ নট ভেরি ইজি টাস্ক। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি মনে করি এটা খুবই ইজি, বাট যারা সোশ্যাল সায়েন্স আছেন বা আদার্স এর ক্ষেত্রে অনেক সময়, বা ম্যানেজমেন্টের আছে, অনেক সময় জার্নাল
জার্নালের সংখ্যা লিমিটেড থাকে এবং টপিকের সংখ্যা একদম কমপ্লিটলি অ্যালাইন করে না। তো আর একটা যেটা উপায় আমি বলছিলাম ডিরেক্ট এক্সপিরিয়েন্স। ডিরেক্ট এক্সপিরিয়েন্স কিরকম? আপনার পিয়ার থেকে জানা। আপনি একই ল্যাবে রিসার্চ করছেন, আপনি জানেন হ্যাঁ অমুক জায়গায় অমুক আসলে পাবলিশ করছে। তো এটা হলো ডিরেক্ট এক্সপিরিয়েন্স, হলো সবচেয়ে বেশি কাজে দেয়। আমার ক্ষেত্রে আমি এটা বেশি কাজে লাগিয়েছি। আচ্ছা অমুক জায়গায় তুমি কোথায় কোথায় পাবলিশ করছো এরকম, তো তোমার জানা মতে আসলে এক্সপিরিয়েন্স কি? হ্যাঁ হ্যাঁ, অনেক হ্যাঁ, অনেক অনেক জায়গায় আসলে আহ, আহ, ইয়ে করে না, ম্যাচ করে না তো, বা ওইটার রিভিউ টাইম অনেক ভালো, ওরা জার্নালে লিখে রাখে আমাদের এভারেজ রিভিউ টাইম 30 ডেজ, বাট দেখা যাচ্ছে 6 মাস হয়ে গেছে, কোনো খবর নাই। তো এইটা যে সব, এই যে আমি যে বললাম যে স্কোপ মিলিয়ে হাবিজাবি অনেক কিছু মিলিয়ে আপনি এক্সাক্ট খুঁজে বের করতে পারবেন, এর মানে ইয়ে খুব একদম যে কম সেটা বলবো না, বাট স্টিল এটা ইটস হার্ড ওয়ার্ক। সবচেয়ে সহজ উপায় হলো আপনার পিয়ার থেকে জানা, আপনার ল্যাব মেট থেকে জানা, আপনার কান্ট্রি মেট থেকে জানা, বা আদার্স ফ্রেন্ড যে তারা কোথায় পাবলিশ করছে, ওই জার্নালের অভিজ্ঞতা কিরকম। এটা হলো সবচেয়ে শর্টকাট উপায়। আচ্ছা, রিভিউ টাইম এটা একটা বড় ব্যাপার, কারণ আমাদের যারা স্কলারশিপে বাইরে পড়াশোনা করি, আমাদের একটা টাইম লাইন থাকে যে আমাদের স্কলারশিপ থাকবে 3 ইয়ার্স, আমাদের স্কলারশিপ থাকবে 4 ইয়ার্স। হ্যাঁ, তো এই টাইমটা একটা বড় একটা ফ্যাক্টর। তো সেখানে যদি আপনার পিএইচডি তে এরকম দেখেন যে হ্যাঁ আপনার ফার্স্ট পেপার প্রিপেয়ার করতেই আপনার 3 বছর চলে গেছে, অরিডর কোনো কিছু না, তো সেক্ষেত্রে আপনি যখন জার্নালে দিবেন, তো দেখবেন যে এদের ফার্স্ট ডিসিশন টাইম কত এস্টিমেটেড। ফার্স্ট ডিসিশন টাইম মানে এডিটরের কাছে এটা কতদিন থাকে। তা কেউ বলে যে হ্যাঁ 10 দিনের ভিতরে আমরা ফার্স্ট ডিসিশন দিই। তো 10 দিনের ভিতরে ফার্স্ট ডিসিশন মানে এডিটোরিয়াল বোর্ড তারা যে রিভিউয়ারের কাছে পাঠাবে সেই ডিসিশন, এটা রিভিউয়ার ডিসিশন না। তারপরে দেখবেন দেয়া থাকে যে এভারেজ রিভিউ টাইম, হ্যাঁ 180 ডেজ বা 30 ডেজ। এইভাবে এটা কোথায় থেকে? জার্নালের হোম পেজ থেকে এটা জানা যায়। আচ্ছা, আর একটা জায়গা থেকে জানা যায় যে পাবলিশড পেপার থেকে, যে ওই জার্নালের কোন একটা পাবলিশড পেপার ডাউনলোড করবেন। ডাউনলোড করে নিচে লেখা থাকে যে এই জার্নালটা কবে সাবমিশন হয়েছিল, এই জার্নালটার ফার্স্ট রিভিউ কবে দেওয়া হয়েছিল, এই জার্নালটার রিভিউ ফার্স্ট রিভিউ কবে হলো আবার সাবমিট করা হয়েছিল, এবং কবে এটা একসেপ্টেড করা হয়েছিল। সেখান থেকেও একটা ধারণা পাবেন যে আচ্ছা প্রথম জার্নাল প্রথম সাবমিট করা হয়েছিল অমুক দিন, ফার্স্ট রিভিউ সাবমিশন করা হয়েছে 2 মাস পর, তাহলে ধরে ধরে নেবেন যে এটা 1 মাসের ভিতরে বা 1 মাস 10-15 দিনের ভিতরে সে রিভিউ রিপোর্ট পেয়ে গেছে। তারপরে গিয়ে 2 মাস, মানে টোটাল সাবমিশন থেকে রিসাবমিশন 2 মাস, তার মানে সে আবার কাজ করেছে, রিভিউয়ারদের কোশ্চেন সেটা আসলে সলভ করেছে, তারপরে সেটা সাবমিট করেছে। তখন ওখান থেকে একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ আনুমানিক এরকম 4-5টা পেপার যদি ওই জার্নাল থেকে নামিয়ে ওই পেপারের এই ডেট গুলো দেখেন, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে কতদিন লাগবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এক্সপার্ট সিস্টেম উইথ অ্যাপ্লিকেশন, এই জার্নালের হোম পেজে দেখেন এখানে দেওয়া আছে 10 ডেজ টাইম টু ফার্স্ট ডিসিশন। মানে এটা হলো এডিটোরিয়ালের ডিসিশন যে এই জার্নালটা তারা রিভিউয়ারের কাছে পাঠাবে কিনা, এটা 10 দিনের ভিতরে তারা জানিয়ে দিবে। তারা যদি না পাঠায় তাহলে ওরা ডিক্লাইন করে দিবে। ডিক্লাইন করা মানে যে আপনার পেপারের কন্ট্রিবিউশন খারাপ তা না। ডিক্লাইন অনেকগুলো কারণ হতে পারে। প্রথম কারণ হতে পারে যে তাদের জার্নালের স্কোপের সাথে মিলে নাই, ফার্স্ট এটার কারণে একদম সরাসরি টেবিল থেকে এটা ডিক্লাইন করে দেবে। আরেকটা কাজ হতে পারে যে তাদের জার্নালের যে ধরনের যে লেভেলের কন্ট্রিবিউশন থাকতে হয়, ওই এডিটর মনে করেছে যে ওই লেভেলের কন্ট্রিবিউশন এই পেপারে নাই, তখনও তারা এটা আসলে ডিক্লাইন করে দেয়। আরেকটা কারণ যেটা যে টোটাল জার্নালের লেআউট, এই জার্নালটা আসলে দেখতে কেমন, পিকচার গুলোর কোয়ালিটি কেমন, টোটাল রেজাল্ট অ্যানালাইসিস গুলো কেমন, রেজাল্টের প্রেজেন্টেশন গুলো কেমন। তো এইটা খুব মিনিমাল কারণ হয় যে কেউ যখন একটা পেপার স্কোপাস বা এসসিআই ইন্ডেক্সিং এর জন্য তৈরি করা থাকে, মোটামুটি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনেই দেয়। বাট কারো যদি হ্যাঁ অনেক ভালো কন্ট্রিবিউশন আছে বাট পেপারের প্রেজেন্টেশন ভালো না, ওই টেবিল থেকে ডিক্লাইন করে দিবে, এটা এডিটরের কাছে পাঠাবেই না। তো মোটামুটি এই 2টা বা 3টা মেজর কারণ যে এই 10 দিনের ভিতরে ডিক্লাইন হতে পারে অথবা রিভিউয়ারের কাছে যেতে পারে। তারপর হচ্ছে রিভিউ টাইম 160 ডেজ। হ্যাঁ, এটা মানে কি রিভিউয়ারের কাছে পাঠালো, ফার্স্ট রিভিউয়ারের ডিসিশন পাইতে 162 দিন লাগবে। এটা কিন্তু এভারেজ টাইম। হ্যাঁ, এটার কমও কিছুদিন লাগতে পারে আবার বেশিও কিছুদিন লাগতে পারে। সাবমিশন টু একসেপ্টেন্স 187 ডেজ। হ্যাঁ, তারপরে একসেপ্টেড নোটিফিকেশন যখন আপনার দিয়ে দিবে তার 11 দিনের ভিতরে সে ফার্স্ট পাবলিশিং মানে পেপার অনলাইনে চলে আসবে, মানে বেশ ফাস্ট। আপনার একসেপ্টেড হয়ে গেল, অলমোস্ট 1-2 উইকস এর ভিতরে পেপার অনলাইনে চলে আসবে। তো এইটা এরকম ইনফরমেশন আপনি হলো জার্নালের হোম পেজ থেকে পেতে পারেন। আর একটা বললাম যে পাবলিশড পেপার থেকে, আমি জাস্ট পাবলিশড পেপারের ফুট মানে নিচের অংশটা কেটে নিয়েছি একটা পেপারের। তো দেখেন এখানে লেখা আছে যে এই পেপারটা 20শে নভেম্বর রিসিভ হয়েছিল 2024-এর।
তারপরে রিসিভড ইন রিভাইজ ফ্রম 18 মে। তো দেখেন তো কতদিন লাগলো রিভাইজ, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে 6 মাস পরে রিভাইজ দিয়েছে। তার মানে ধরেই নেন মিনিমাম 5 মাস লেগেছে তার ফার্স্ট হলো রিভিউ রিপোর্ট আসতে। হ্যাঁ, আচ্ছা, তারপরে একসেপ্টেড হয়েছে 31শে মে, তারপরে তো কবে অ্যাভেলেবেল হয়েছে 2 জুন, সো 31 মে হওয়ার পরে মার্চ, এপ্রিল, মে, জুন, মানে 3 দিনের ভিতরে পাবলিশ হয়ে গেলে খুব ফাস্ট একসেপ্টেড হওয়ার পরে। সো এইভাবে আপনারা জেনে নেবেন যে রিভিউ টাইম বা আমি কোন জার্নাল সিলেক্ট করবো। কারো যদি স্কলারশিপের খুব এরকম ইয়ে হয়ে থাকে তাহলে আপনারা এরকম ফাস্ট পাবলিশিং কোথায় আছে, কোন জার্নাল গুলো আছে সেটা আসলে দেখে নেবেন। তো রিসেন্টলি এখন ওপেন অ্যাক্সেস জার্নাল হয়েছে প্রচুর, এখন হাইব্রিড জার্নালের সংখ্যা অনেক, যে তারা আসলে ওপেন অ্যাক্সেসও করে আবার সাবস্ক্রিপশনও করে। তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক ওপেন অ্যাক্সেস জার্নাল আছে যাদের এপিসি সার্চ করে, ওদের রিভিউ রিপোর্ট অনেক সময় বেশ কুইক হয়ে থাকে। তবে কিছু কিছু জার্নাল চায়নাতে ব্ল্যাক লিস্টেড পাবলিশার, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, যেহেতু আজকে পাবলিক প্রোগ্রাম আমি এটা মেনশন করতে পারবো না, বাট কারো যদি ইন্টারেস্টেড থাকে পরবর্তীতে যে কোন কোন পাবলিশার বা কোন কোন জার্নাল আসলে এরকম ব্ল্যাক লিস্টেড। স্টিল তারা এসসিআই, স্টিল তারা স্কোপাস, খুব ভালো আইএফ আছে, বাট এটা অফিসিয়ালি কোনো কোনো ইউনিভার্সিটি ব্ল্যাকলিস্ট করেছে, আবার কেউ কেউ আনঅফিসিয়ালি, মানে অফিসিয়ালি পেপারে ঘোষণা করে নাই, বাট তারা কোয়ালিটি মেজারের সময় ওই পেপারের কোনো কিছু থাকলে ওইটা আসলে নেগেটিভ, নেগেটিভলি দেখে আর কি। আচ্ছা, তো এটা গেল রিভিউ টাইম। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনি জার্নাল প্রিপেয়ার করলেন, স্কোপ মেলাইলেন, আপনি দেখলেন যে হ্যাঁ আপনার পেপার খুব নাইসলি অ্যালাইন করে এই জার্নালের ক্ষেত্রে, সাবমিট করে দিলেন। এখন অনেক ক্ষেত্রে হয়ে যায় দেখবেন কি আপনার জার্নালে আপনার কন্ট্রিবিউশন অনেক বেশি, কিন্তু রিভিউ রিপোর্টে এসে সেটা দেখা যাচ্ছে রিজেক্ট করে দিল। হ্যাঁ, মেজর রিভিশন মাইনর রিভিশন ইজ এ গুড থিং, বাট আপনার যখন এরকম অনেক বেশি কন্ট্রিবিউশন থাকবে, আপনার রাইটিং গুড, প্রেজেন্টেশন গুড, তারপর আসলে জার্নাল পেপার আসলে রিজেক্ট হয়ে গেল, আপনি তখন হতাশ হয়ে যায় সবাই আমরা যে রিজেক্ট হয়ে গেল, তার মানে কি আমার জার্নালের রাইটিং এ প্রবলেম, আমার কি কন্ট্রিবিউশন লেভেল খারাপ? না, জার্নাল একসেপ্টেন্সের বড় একটা অংশ ডিপেন্ড করে রিভিউয়ারের উপরে, এবং এটা অনেক ব্লাইন্ড, আমরা জানি না যে এডিটর আসলে এটা কোন রিভিউয়ারের কাছে পাঠাচ্ছে। এবং এই যে চিফ এডিটর থাকে বা অ্যাসোসিয়েট এডিটর থাকে, যদিও আমি কখনো এডিটোরিয়াল টাস্ক পালন করি নাই, বাট পরিচিত কিছু এমন চিফ এডিটর বা অ্যাসোসিয়েট এডিটর আছে তাদের কাছ থেকে যেটা শুনেছি আর কি, যে এই রিভিউয়ার খুঁজে বের করা এইটা বেশ টাফ, যে একটা কেউ জার্নাল সাবমিট, কারণ এটা তো ভলান্টারি ওয়ার্ক, এটার জন্য জার্নালরা কখনো রিভিউয়ারদের টাকা পয়সা দেয় না। তো কে সময় ম্যানেজ করে জার্নাল পড়ে সেটা রিভিউ জমা দিবে, এটা বেশ একটা টাফ জব। হ্যাঁ, তেমন হলো যে ফর এক্সাম্পল আমি একটা পেপার করলাম যে 3D কম্পিউটার ভিশনের উপরে, ফর এক্সাম্পল বললাম 3D অবজেক্ট ক্লাসিফিকেশন। এখন এটা নিউ টপিক, এখন এমন একটা প্রফেসরের কাছে পাঠাইলো যে ইমেজ প্রসেসিং এ কাজ করছে, প্যাটার্ন রিকগনিশনেও না, ইমেজ প্রসেসিং মানে ইমেজ প্রসেসিং অ্যালগোরিদম, মানে আগের জামানার যেগুলো ছিল ক্লাসিক অ্যালগোরিদম বলি, এই লেভেলের একটা প্রফেসরের কাছে এই পেপার পাঠাইছে, এবং এই প্রফেসর সে হলো সেটা হলো ইয়ে করেছে, একসেপ্ট করে সে রিভিউ রিপোর্ট পাঠাইছে। এবার আপনি বুঝেন যে তার রিভিউ রিপোর্ট আসলে কি ধরনের হতে পারে, মানে না পড়েই কিন্তু আপনি গেস করে দিতে পারেন যে তার রিভিউ রিপোর্ট কেমন হতে পারে। এখন আপনার যদি এরকম রিভিউয়ার্স এরকম পড়ে এবং আপনার অনেক ভালো কন্ট্রিবিউশন থাকার পরেও পেপার রিজেক্ট হয়, মন তো অবশ্যই খারাপ হবে এবং আপনি তো বুঝবেন না যে আসলে প্রবলেম কোথায়। তো একটা ট্রিক্স আছে যে আপনি জার্নাল সাবমিট করলেন, তো জেনারেলি অনেক জার্নাল বলে যে তুমি পটেনশিয়াল কিছু রিভিউয়ারের নাম সাজেস্ট করো, তো সেক্ষেত্রে আপনি নাম সাজেস্ট করতে পারেন, বাট এটা গ্যারান্টি না যে তারা ওই রিভিউয়ারের কাছে পাঠাবেই, হ্যাঁ পাঠাইতেও পারে। আচ্ছা, আর যদি না পাঠায় তাহলে একটা এখানে ট্রিক্স আছে, এই ট্রিক্সটা হলো আমি এই যে আমার পরিচিত পিয়ারের যেগুলো আমার পিয়ার থেকে জেনেছি যারা আসলে এডিটোরিয়াল দায়িত্ব পালন করছে, আমরা যখন কোনো পেপার সাবমিট করি ওরা চেষ্টা করে আমাদের রেফারেন্স লিস্টের প্রথম 10 জনের ভিতরে 10 জনকে ইমেল পাঠাবে, বা প্রথম 3 জনকে পাঠাবে, যে ওই 3 জন যদি একসেপ্ট করে ফেলে তাহলে ভালো, ভালো না হলে আবার এইভাবে এরকম 10 পর্যন্ত যাবে। অথবা টোটাল আমি যে রেফারেন্স দিয়েছি ওর ভিতর থেকেই প্রফেসর যারা আছে তাদেরকে আসলে রিভিউয়ার হিসেবে সিলেক্ট করবে, তারপরে যদি না পায় ওদের তো একটা এডিটোরিয়াল বোর্ড থাকেই, হ্যাঁ, সেখানে আসলে দেয়। তো তার মানে হলো আমি যখন একটা কোনো পেপার আমি প্রিপেয়ার করছি এবং প্রথম 10টা রেফারেন্সে আমি যে পেপারগুলো সাইট করছি, ধরে নিবেন আপনার পেপারের ওদের ভিতরে কেউ একজন আপনার 3 জন পটেনশিয়াল রিভিউয়ার, এটা খুব মজার একটা ব্যাপার আর কি।
সো আপনি তখন ডিসাইড করে দিবেন, হ্যাঁ আমার পেপারে প্রথম যে 10টা বা 1 2 3 যে পেপারগুলো আমি দিচ্ছি সেই পেপারগুলো আমার এই টপিকের কিনা, এবং ওই রিভিউয়ার গুলো আসলেই পটেনশিয়াল কিনা, আমার এই ফিল্ডে তারা এক্সপার্ট। তো তাহলে যখনই আপনার এই ফিল্ডের এক্সপার্ট রিভিউয়ারের কাছে আপনার পেপারটা যাবে, রিজেক্ট হোক, অ্যাটলিস্ট আপনি ভালো রিভিউ পাবেন। তো এইটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে পটেনশিয়াল রিভিউয়ার। আপনি যখন একটা পেপার প্রিপেয়ার করে ফেলবেন, এটাও একটু মাথায় রাখতে হবে যে আমার এই পেপারটা কে রিভিউ করবে। সো টেকনিক্যালি আপনি কিন্তু রিভিউয়ার সিলেক্ট করে দিতে পারছেন না বলেই, যে আপনি 1 2 3 4 5 রেফারেন্সের প্রথম 5 জন আপনি পটেনশিয়াল আপনার ফিল্ডে যে আছে তাদের পেপার গুলো সাইড করবেন। সো এডিটররা কি করবে, প্রথম ওইগুলাই পিক করবে আগে প্রফেসরদের কাছে আপনার এই পেপার পাঠানোর জন্য। ওকে, গুড। তারপরে আসলো ওপেন অ্যাক্সেস এবং সাবস্ক্রিপশন, যে আমি কোন জার্নাল চুজ করব, ওপেন অ্যাক্সেসে দিব না সাবস্ক্রিপশনে দিব। অনেকে বলে হ্যাঁ ওপেন অ্যাক্সেস মানে কোয়ালিটি মেবি এটা ব্যাড হতে পারে, না এরকম কোনো কিছু নাই। কারণ এখনকার দিনে ওপেন অ্যাক্সেস সামহাউ গুড যদি আপনার টিচারের কাছে ফান্ড থাকে, আপনার কাছে ফান্ড থাকে। আমি বলবো যে উই শুড গো ফর ওপেন অ্যাক্সেস। এতে হলো একটা জিনিস দেয় যে দিন শেষে আমাদেরও কিন্তু ইভালুয়েট করে। তো এই ভ্যালুয়েশনে ওপেন অ্যাক্সেস এর জার্নাল গুলো খুব ভালো কাজ করে, মানে সাইটেশন এনে দেয় প্রচুর, কারণ এটা যে কেউ ওপেন করতে পারে। হ্যাঁ, আবার একই জার্নাল দেখবেন তাদের হাইব্রিড, মানে ওপেন অ্যাক্সেসও আছে আবার সাবস্ক্রিপশন আছে। সাবস্ক্রিপশন হলে কি হয় যে ওই জার্নাল পেপার গুলো যাদের সাবস্ক্রিপশন কেনা নাই তারা ছাড়া ওইটা কেউ দেখতে পারবে না। হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে আপনার প্রফেসর যদি অ্যালাউ করে ফান্ড, বা আপনার কাছে নিজস্ব ফান্ড থাকে, তাহলে আপনি এটা ভেবে দেখতে পারেন যে কোনটাতে যাবেন, ওপেন অ্যাক্সেস নাকি সাবস্ক্রিপশন। ওকে, এখন কথা হলো যে আমরা তো মোটামুটি জানলাম যে একটা জার্নাল কিভাবে চুজ করতে হয়, কি কি বিষয় দিয়ে বা কি কি বিষয় থাকে ইভালুয়েশন করার, যেগুলোকে আমরা জার্নাল ম্যাট্রিক্স বলি। তারপরে আমরা জার্নালের ইন্ডেক্সিং জানলাম, জার্নালের স্কোপ জানলাম যে কিভাবে স্কোপ আমরা ফিট করব। তারপরে আমরা কিভাবে জার্নালের আমার পেপারটাকে রিভিউ করবে সেটার একটা শর্ট ইয়ে দিলাম, যদিও এটা টু দা পয়েন্ট নাও হতে পারে, বাট জেনারেলি মোটা দাগে এটা আসলে মানে ফলো করে। আচ্ছা, এখন কথা হলো যে এই জার্নালের নামগুলো আসলে কোথা থেকে দেখবো। So, আমরা শুরুতেই বললাম যে এসসিআই জার্নাল মানে সেই জার্নাল আপনি ওয়েব অফ সায়েন্সে প্রথমে খুঁজতে পারেন। হ্যাঁ, তো তারপরে হলো স্কোপাসে খুঁজতে পারেন। স্কোপাস ডেটা সেট তো এরকম পাওয়া যায় না, বাট এলসভিয়ার বা সায়েন্স ডিরেক্ট ওদের যে ইয়ে সেখানে দেখতে পারেন। আচ্ছা, বাট এইভাবে জার্নাল খোঁজা বেশ টাফ, যদিও ওয়েব অফ সায়েন্সের আলাদা ইয়ে আছে, কি বলা যায়, পোর্টাল আছে, যে সেখানে আপনি কিওয়ার্ড বা টাইটেল এগুলো দিয়েই দিলে ওরা পসিবল আপনার লিস্ট দিয়ে দেয়। আচ্ছা, আর আমার কাছে রিসেন্টলি আরেকটা তো বললাম যে রেফারেন্স লিস্ট থেকে, এর আগে বলেছিলাম যে আপনি যে পেপারটা লিখলেন বা পড়লেন সেখানে যে রেফারেন্স লিস্টে অনেক জার্নাল থাকে, সেখান থেকে আপনি জার্নাল খুঁজতে পারেন। আচ্ছা, রিসেন্টলি চাইনিজ লেড পাব, যেটা আমি বললাম যে যেখান থেকে জেসিআর রিপোর্টটা দেখা যায়, এখানে যখন আপনি একটা জার্নাল সম্পর্কে ইনফরমেশন দিবেন, ওর নিচের দিকে ওই রিলেটেড আর অনেকগুলো জার্নাল ও সাজেস্টেড দিয়ে দেয়। ফর এক্সাম্পল, আপনি এক্সপার্ট সিস্টেম উইথ অ্যাপ্লিকেশন এটার আপনি ম্যাট্রিক্স দেখতেছেন, নিচে কি করবে ওই এই রিলেটেড আরো অনেক যে জার্নাল গুলো আছে সেটাও আসলে ওখানে দিয়ে দেয়। সো আমি বলবো যে চাইনিজ লেড পাব কুড বি মানে শর্টকাট লিঙ্ক, যে এখানে আপনারা খুঁজে পেতে পারেন। তারপরে মেন্ডেলি, যে মেন্ডেলি আপনার অনলাইন সাইটারেশনের জন্য ইউজ করি, এখানে তো অনলাইন স্কোপাসের পেপার গুলো পাওয়া যায়, সেখান থেকে আসলে আপনি দেখে নিতে পারেন যে কিভাবে আসলে আপনার পারফেক্ট জার্নাল আপনি খুঁজে পেতে পারেন। তো এখানে জাস্ট লিঙ্ক গুলো দেওয়া, কিন্তু আসলে এক্সাক্ট ব্যাপারগুলো আমি বললাম যে অনেকগুলো ফ্যাক্টর আপনার ডিপেন্ড করবে, যে যেমন ফর এক্সাম্পল যে রিভিউ টাইম একটা ফ্যাক্টর, ওপেন অ্যাক্সেস একটা ফ্যাক্টর, তারপরে আপনার যদি কন্ট্রিবিউশন খুব বেশি স্ট্রং না হয়ে থাকে, আপনি যদি খুব হাই মানে আইএফ এর জার্নালে যান, সেক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে থাকবে। সো অনেকগুলো ফ্যাক্টর মিলিয়েই আসলে একটা জার্নাল চুজ করতে হয়। একদম শর্টকাটে বলে দেওয়া যায় না যে হ্যাঁ, এই লিঙ্ক থেকে আপনি আপনার টার্গেটেড জার্নাল খুঁজে পেয়ে যাবেন। যেমন চায়নার ক্ষেত্রে আমাদের মাস্ট ওয়েব অফ সায়েন্স লাগবে, বাট ওয়েব অফ সায়েন্স থেকে জার্নাল খুঁজে বের করাও আমার কাছে মনে হয় এটা যে খুব বেশি ইজিয়ার বা খুব বেশি ইফেক্টিভ, আমার কাছে এরকম মনে হয় না। এটি আমার পার্সোনাল পার্সপেক্টিভ ভিউ। হ্যাঁ, বাট ওয়েব অফ সায়েন্স থেকে আপনি একদম কি বলা যায় যে ক্রিম জার্নাল গুলো পাবেন, যে হ্যাঁ এখানে যত জার্নাল তারা সাজেস্ট করবে সবই এসসিআই ইন্ডেক্স। হ্যাঁ, দ্যাটস এ গুড থিং। তবে আমার কাছে মনে হয় যে আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে জার্নাল সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রিফারেন্স হলো আপনার পিয়ার, মানে আপনার ফ্রেন্ডস, আপনার ল্যাবমেট, আপনার সুপারভাইজার, আপনার কান্ট্রিমেট যারা রিলেটেড ডোমেনে রিসার্চ করে, সেখান থেকে যদি আপনি ডিরেক্ট কোনো জার্নালের রিকমেন্ডেশন পান, এইটা হলো সবচেয়ে কুইক কাজ করে। সেকেন্ড হলো আপনি রেফারেন্স লিস্ট থেকে বের করতে পারেন। আর বাদ বাকি তো আরো তো প্যাসিভ অনেকগুলো আর কি আছে আর কি।
সো হ্যাঁ, মোটামুটি আমার শেষ করে ফেলছি। হ্যাঁ, অলরেডি তো 1 আওয়ার মনে হয়ে গেছে। আচ্ছা, তো কনক্লুশন তো আবার কি, এ তো মোটামুটি যেগুলো বললাম যে এই যে ফ্যাক্টর গুলো, জার্নালের ইভালুয়েশন ম্যাট্রিক্স, তারপরে কোয়ার্টাইল র্যাঙ্কিং, জার্নাল সাইটেশন রিপোর্ট, তারপরে জার্নালের রিভিউ টাইম কত, হ্যাঁ, টোটাল এই বিষয়গুলো মাথায় রেখে একটা জার্নাল আসলে আমাদের চুজ করতে হয়। এবং সবশেষে ডেফিনেটলি আমার জার্নালের কি লেভেলের কন্ট্রিবিউশন আসে সেটাও একটা বড় ফ্যাক্ট, যে আমি কোথায় এটা সাবমিট করতে যাচ্ছি। সো এইগুলো মাথায় রেখে সাবমিট করলে ইনশাল্লাহ হ্যাঁ ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং কারণ জার্নাল চুজিং একটা বড় একটা রিসার্চ কেন, কারণ আমি এরকমও দেখেছি কারোর ফার্স্ট পেপার আন্ডার রিভিউ যেতে এইট এইটতম জার্নাল 11তম জার্নালে গিয়ে হয়েছে তাদের রিভিউ হয়ে গেছে। মানে এই এইটতম বা 11তম জার্নাল তারা যা সাবমিট করেছে আর ডিক্লাইন হয়েছে, ডিক্লাইন ডিক্লাইন ডিক্লাইন। আপনি জাস্ট ইমাজিন করতে পারেন যে কারোর জার্নাল আপনি 8 বার সাবমিশন করলেন 8টা জার্নালে, এবং 8টা জার্নাল থেকে আপনার ডিক্লাইন হয়েছে, মানে তারা রিভিউয়ার কাছেই পাঠায় নাই। মানে আপনার আত্মাটা তখন কোথায় থাকবে যে আমার দ্বারা রিসার্চ হবে না, পিএইচডি করছি সেরে সুরে দিয়ে বাড়িতে চলে যাই। হ্যাঁ, তো সবচেয়ে বড় ব্যাপার হলো রিসার্চ পাবলিকেশনের ক্ষেত্রে আমি সবসময় বলি যে সবচেয়ে বড় যে বিষয়টা দরকার সেটা হলো ধৈর্য, প্যাশেন্ট। এটা আপনার রাখতে হবে। কারণ কোয়ালিটি অফ রিসার্চ, জার্নাল কোথাও দিলেন, ডিক্লাইন হলো, রিজেক্ট হলো, মানে এই না যে আপনার ওয়ার্ক আসলে আহ, মানে না, ওদের সাথে ম্যাচ করে নাই। অনেকগুলো ফ্যাক্টর, জার্নাল ফ্যাক্টর, স্কোপ ফ্যাক্টর, রিভিউয়ার ফ্যাক্টর। হ্যাঁ, তো আর সবশেষে কিছু লাকের ব্যাপার তো থাকেই। যেমন আমি বললাম যে আপনি একটা জার্নাল পাবলিশ করলে, দিলেন, রিভিউয়ারের কাছে গেল যার আসলে এই ডোমেইন সম্পর্কে ইয়েই নেই, অনেক আগের কাজ করছে। তো এরকম হলে তো সেটা খুবই ব্যাড লাক, যে প্যাটার্ন রিকগনিশনের একটা পেপার ইমেজ প্রসেসিং এ কোন একটা সিনিয়র প্রফেসর রিভিউ করলো, তো এটা বলবো যে ব্যাড লাক। হ্যাঁ, তো এইগুলো আসলে মেনেই আমাদের কাজ করতে হবে। বাট যতটা নেগেটিভলি বললাম এতটা এতটা আসলে নেগেটিভ না। হ্যাঁ, অনেক কারোর ক্ষেত্রে দেখবেন যে ফার্স্ট পেপার ফার্স্ট সাবমিশন করছে, ফার্স্ট রিভিউ এ চলে গেছে এবং অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এরকম অনেক এক্সাম্পল আছে। ওকে, সো দ্যাটস অল। আমাদের মনে হয় আমরা এখন একটা ইন্টারেক্টিভ সেশন করতে পারি, কোশ্চেন এন্ড আনসার। মোর ওয়েলকাম। আমার সময় ইজ ওকে। আপনাদের আহ, এখন আপনাদের অডিয়েন্স আছেন বা যারা আছেন, কোনো কোশ্চেন বা আনসার, কোনো কোয়ারিজ থাকলে আমার জানার ভিতরে চেষ্টা করবো আনসার করার জন্য। আহ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার তথ্যবহুল আলোচনার জন্য, অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আপনাদের মাইকটি অন করে করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের চ্যাট বক্সে লিখতে পারেন। স্যার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। স্যার আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। উম্মে ফাহিমা হ্যান্ড রাইজ করেছে, দেখা যাচ্ছে। আনমিউট করে আপনি কোশ্চেন হ্যাঁ বলতে পারেন। উম্মে ফাহিমা দেখা যাচ্ছে জি জি, সাইড বাই। আপনাদের মাইকটা অন করে আপনারা কোশ্চেন করতে পারেন। আহ, আসসালামু জি আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ এই ধরনের সুন্দর একটা ডেডলাইন দেওয়ার জন্য। খুব সুন্দর একটা আউটলাইন দিয়েছেন আপনি। আমি খুবই নতুন রিসার্চ রিসার্চ এরিয়াতে এসেছি, বিএসএ ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আব্দুল্লাহ আল সুলতান। সো আমার যেটা হচ্ছে, আমার এআই গ্রিন সাপ্লাই চেইন অ্যান্ড কর্পোরেট সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটেড রিসার্চ ফ্যাক্টর নিয়ে আমি কাজ করতেছি। কিন্তু কথা হচ্ছে যে আমি লিখতে গিয়ে ডাটা খুবই কম পাচ্ছি, এত বেশি মানে আমার টপিকটাও একটু ডিফারেন্ট, একটু ইউনিক। আমি যেটা জানি যে টাইটেল যদি ইউনিক হয় সেই ক্ষেত্রে আহ, মোটামুটি ব্যাকগ্রাউন্ডের যদি একটা রিসার্চ দাঁড় করানো যায়, একটা আর্টিকেল দাঁড় করানো যায়, তাহলে পাবলিকেশনটা সহজ হয়। এটা কতটুকু আহ, যৌক্তিক, এটা একটা কোশ্চেন। আর যেটা সেটা হচ্ছে যে আমি কিভাবে একটা বিবলিওমেট্রিক পেপার অর কনভেনশনাল বিবলিওমেট্রিক পেপার কিভাবে আমি খুব সহজে আয়ত্ত করতে পারবো। একসাথে অনেকগুলো পেপার পড়ে মাথা হ্যাং হয়ে যায়। তো আমি তখন কোন দিক থেকে লেখা শুরু করব, কোন দিক থেকে শেষ করব আমি বুঝতে পারি না। তো আমি টেকনিকটা জানতে চাচ্ছি যে আমি আসলে কিভাবে লিখলে একটা প্রিসাইজ ক্লিয়ার বিউটিফুল একটা আর্টিকেল দাঁড় করাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ জি, অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস মিস করে গেছি আপনার, এটা ডিসিপ্লিনটা, ইকোনমিক্স অ্যান্ড অ্যাপ্লাইড
এআই এরকম কিছু নাকি জানি, নো নো নো, সরি। আমার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্রিন সাপ্লাই চেইন প্র্যাকটিসেস অ্যান্ড কর্পোরেট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, গুড গুড গুড, আচ্ছা ওকে। সো আপনার আসলে দুইটা কোয়ারিজ, বেসিকলি যদি বলি যে আপনি এই টপিকে কাজ করতে গিয়ে একটা জিনিস ফেস করছেন যে ডেটাবেস খুবই কম, হ্যাঁ, অথরাইজ ডেটাবেস। আরেকটা হলো যে আপনার, হ্যাঁ, অনেক হয়তো জেনে থাকতে পারেন যে হ্যাঁ, টপিক যদি নতুন হয় তাহলে পেপার পাবলিকেশন করা সহজ, এতটুকু সত্য। কিন্তু তার সাথে যে একটা ক্লোজ দিচ্ছেন যে যেমন তেমন যদি কাজ হয় তাহলে নাকি পেপার ভালো পাবলিশ করা যায়, এইটা আসলে ঠিক না। এইটা আসলে রং কনসেপ্ট। আবার কিছু ক্ষেত্রে এটা সত্য। সেটা সেটা কেমন, যেমন আমি যে বললাম যে আমি যখন পিএইচডি রিসার্চ শুরু করি 3D অবজেক্ট রিকগনিশন নিয়ে, তখন এই রিসার্চ 2016 সালে, আর এই টপিকের রিসার্চটা শুরু হয়েছে 2015 সালে। ইটস কাইন্ড অফ ভেরি ইনফ্যান্ট বেবি। হ্যাঁ, 1 বছর একটা রিসার্চ কখনো ইস্টাবলিশ হয় না। যেমন এখনো 3D অবজেক্ট রিকগনিশনের এটা ইস্টাবলিশ না, এখনো আমরা মনে করি যে 2030 সাল নাগাদ লেগে যাবে এটা ইন্ডাস্ট্রিতে আসতে। হ্যাঁ, তো নতুন টপিকের একটা সুবিধা আছে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে হয় কি, কন্ট্রিবিউশন লেভেল অল্প থাকলেও পেপার পাবলিশড হয়। সেটা কেমন, যেমন 3D অবজেক্ট রিকগনিশনের ক্ষেত্রে আমাদের ইভালুয়েট করতে হয় যে অ্যাকিউরেসি, যে আমি 100টা অবজেক্ট দিলাম, আমার সিস্টেম কয়টা কারেক্টলি আইডেন্টিফাই করতে পারলো। যেমন 2015 সালে আমি যখন রিসার্চ শুরু করি তখন হাইয়েস্ট অ্যাকিউরেসি ছিল 87 এরকম। আমাদের হিউম্যান আইএস এর রিকগনিশন হলো 80% হলে আমরা ধরে নিই। কিন্তু চিন্তা করেন যে এটা যদি অটোনোমাস ড্রাইভিং হয়ে থাকে, আপনি গেলেন পথচারী, 100টা পথচারী আপনি খুব ভালোভাবে সেফলি সেটা গাড়ি আহ ইয়ে করে অবস্টাকেল অ্যাভয়েড করে চলে গেল, আর একজনকে মেরলো, মানে 80% মানে কি 13% মেরলো। অ্যাকিউরেসি ছিল 87। আমি যদি 90% অ্যাকিউরেসিও করতে পারি, মানে মাত্র, তাও কিন্তু আমার পেপার অ্যাকসেপ্ট হয়ে যাবে। কিন্তু এখন দেখেন, এখন সব 99 হয়ে গেছে। এখন কিন্তু শুধু অ্যাকিউরেসি দেখে দেখে আরো আনুষঙ্গিক প্রবলেম সেইগুলো করতে পেরেছো কিনা, কারণ টপিক তো বুড়া হয়ে যাবে, আরো অনেক কমপ্লেক্স করেন না কেন, সে যে ফিল্ডেরই হোক না কেন। রিসার্চ পাবলিকেশনের সবচেয়ে বড় একটা বিষয় যে রিসার্চ প্রোটোকল, এইটা আপনাকে মেনটেন করতেই হবে। যেমন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে রেজাল্ট মাস্ট বি কম্পেয়ার্ড। ফর এক্সাম্পল, আমি বললাম যে হ্যাঁ আমি অ্যাকুরেসি 90% পেয়েছি, আমি খুব ভালো। তুমি কেমনে জানলে যে 90% ভালো? এটা তোমার কারোর সাথে কম্পেয়ার করতে হবে। আমি বললাম যে হ্যাঁ আমি 95% অ্যাকুরেসি পেয়েছি, তুমি কেমনে জানলে যে 95% ইজ দ্য বেস্ট বা ইজ গুড? মানে উইথ কম্পেয়ার্ড উইথ সামওয়ান, তো মানে কি আমার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মাস্ট আমার রেজাল্ট পাবলিশ করতে হবে, সরি কম্পেয়ার করতে হবে আদার্স পাবলিশড ওয়ার্কের ক্ষেত্রে। এইটা হলো মেইন প্রোটোকল একটা রিসার্চ জার্নালের ক্ষেত্রে, অ্যানালাইসিস এর ক্ষেত্রে। আবার আমাদের ক্ষেত্রে কি হয় যে, যেমন আপনি যখন বলছেন ডেফিনেটলি ওখানে আপনার রিসার্চ কোয়ান্টিটিভ হইতে হবে। কোয়ান্টিটিভ হওয়া মানে কি, সেখানে অনেকগুলা মানে তথ্য আসলে বিশ্লেষণ করার আসলে প্রোটোকল আছে, আপনাকে সেটা মেনটেন করতে হবে, সেটা নিউ টপিকই হয়ে থাকে, টপিকই হয়ে থাকে। হ্যাঁ, এক সুবিধা পাবেন, হ্যাঁ। আচ্ছা, এটা যে রিসার্চ প্রবলেম, এটা তো আমরা কেউ আগে চিন্তা করি নাই, তো তার মানে এটা একটা রিসার্চ প্রবলেম, দ্যাটস গুড। এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যদি প্রোটোকলে আপনার কোনো ঝামেলা থাকে, সে একদম নতুন টপিক, সো নতুন টপিকের ক্ষেত্রে এই জিনিসগুলোর কিছু বেনিফিশিয়াল পাওয়া যায়, কিন্তু আপনার রিসার্চ প্রোটোকল আপনাকে ঠিকই মেনটেন করতে হবে। তো এইটা হলো আপনার সেকেন্ড কোশ্চেন। আরেকটা ফার্স্ট কোশ্চেন যেটা বললেন যে আসলে ডেটা সেট, হ্যাঁ এইটা একটা বড় একটা প্রবলেম, বিশেষ করে আমরা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, কারণ আমাদের ডেটা সেটের মূলত তো একটু আলাদা, কারণ থাকতে হয়, রেজাল্টও থাকতে হয়। তো আগে রিসার্চ আপনারা স্ট্যাটিস্টিক্যাল টুল দিয়ে করেন, সেখানে কিন্তু ওয়াই থাকতে হয় না, ওয়াই আপনারা হয়তো একটা ইকুয়েশন সেটা বের করে ফেলেন। কিন্তু এই ওয়াই বা যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা বলি, এইটা থাকা মানে কি, যে ফর এক্সাম্পল আপনি বললেন যে সাস্টেনেবল কোনো কোনো কিছু, যে আপনার বিভিন্ন ডেটা কলাম বা কোনো কিছু আছে, আপনি ধরে নিলেন যে যেমন কার্বন নিঃসরণের ক্ষেত্রে
যে হ্যাঁ এই ইন্ডাস্ট্রিয়াল এই যন্ত্রপাতি এই ফ্যাক্টরি গুলো থাকলে সে এটা আমাদের হলো কি বলে পরিবেশের জন্য ক্ষতিকর। এই যে পরিবেশের জন্য ক্ষতিকর এই কথাটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল ডেটা সেট ইন্টেলিজেন্স ডেটা সেট যেটা কাজ করবে সেখানে থাকতে হবে। মানে এই কথাটা কে বলে দিবে যে হ্যাঁ এই ডেটা থাকলে এটা পরিবেশের জন্য ক্ষতিকর? কারণ এটা বলার জন্য আবার ডোমেন এক্সপার্ট লাগে। যেমন আমি বললাম যে হ্যাঁ পাবলিক হেলথের ক্ষেত্রে যে হ্যাঁ প্যাথোলজিক্যাল অনেক টেস্ট আসলে করা গিয়ে অনেক সিনিয়র সিটিজেনদের কষ্টসাধ্য, বাট আমরা কিছু কিছু ডেটা থেকে আইডেন্টিফাই করতে পারি যে তার সুগার লেভেল কত, সে তার বিগত কয়েকদিন ধরে জ্বর আছে কিনা, হ্যাঁ তো আচ্ছা এই সিমটম গুলো আছে, তার ডায়াবেটিক্স হওয়ার পসিবিলিটি আছে। এখন এই কথাটা একজন ফিজিশিয়ান ছাড়া তো কেউ বলতে পারবে না। তো তার মানে আমি যখন ডেটা সেট তৈরি করতে যাব তখন দেখেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা মেশিন লার্নিং এর ডেটা সেট তৈরি করাটাই হলো এক্সপেন্সিভ ব্যাপার। আমার ডেটা কালেক্ট করতে হবে, প্লাস সেই ডেটার আবার লেবেলিং করার জন্য আমার ডোমেন এক্সপার্ট লাগবে, তারপরে গিয়ে আমি রিসার্চার হিসেবে সেটা অ্যানালাইসিস করব। এই কারণে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ডোমেনের ডেটা সেট, আপনাদের যে টাইম সিরিজ ডেটা সেট, এইটা তুলনামূলক কম। এবং কারোর কাছে যদি এই ডেটা সেট গুলো থেকেও থাকে, অনেকেই দেখা যাচ্ছে সেটা পাবলিশ করতে চায় না, কারণ এক ডেটা সেট দিকে দেখা যাচ্ছে 3-4টা পেপার করে ফেলে। Yes, that's why ডাটা খুবই কম। হ্যাঁ